দেখ বোন, বিয়ে মানুষকে একদিন একদিন করতেই হবে। আমি তুই যত বিরোধিতা করি না কেন, দুনিয়াতে এই নিয়ম কেউ বদলাতে পারেনি। এমনকি জীবনে এক পর্যায়ে এসে মানুষের একজন জীবনসঙ্গী প্রয়োজন হয়। বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন বা চুক্তি। মানুষের জীবনে চলতে গেলে অনেক কিছু শেয়ার করতে হয়, অনেক হেল্প লাগে। প্রতিটা মুহূর্তে একজনকে প্রয়োজন হয় নিজের সুখ দুঃখ হাসি আনন্দ শেয়ার করার জন্য। জীবনে একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন হয়, যে কিনা সব সময় হেল্প করতে প্রতিটা মুহূর্তে। জীবনকে আরো সুন্দর আরো সুখের করার জন্যই মানুষ বিয়ে করে। আর আমিও চাই আমার বোনটা সুখে থাকুক। তুই সুখী মানে আমি সুখী। তোকে কোনো ভালো ছেলে হাতে তুলে দিতে পারলে জীবন থেকে আমার জীবনটা সার্থক হবে। আরো ফাহিমের প্রতিটা কথা মাথা নিচু করে শুনল আরাবি। সত্যি তো, ফাহিম যা বলছে ঠিকই তো বলছে। হাজারও বলুক বিয়ে করবে না, কিন্তু এটা যে কোনোভাবেই হয় না। আরাবি ছলছল চোখে ফাহিমের দিকে তাকালো। ফাহিম মলিন হাসলো আরাবির ওই কান্নারত মুখশ্রী দেখে। তারপর নিজের হাতে যত্ন সহকারে আরাবির চোখজোড়া মুছিয়ে দিল। তারপর বলল, তুই যদি না চাস তবে আমি তোকে জোর করবো না আরো। তবে আমি নিজে যাচ্ছি, বাছাই করছি ছেলে সম্পর্কে। এরপরেই তোকে এই বিষয়ে জানাতে চাচ্ছি। ছেলে অনেক ভালো, তার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই। তবে তুই চাইলে আমি তাদের মানা করে দেব। তাদের আসতে বলো ভাইয়া। আরাবি দৃঢ় কণ্ঠ। ফাহিম বড় বড় চোখে তাকালো। সত্যি আরাবি রাজি হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি? তুই সত্যি রাজি? আরাবি জোরপূর্বক হাসার চেষ্টা করলো, অতঃপর বলল, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না, আর মানুষের কটু কথা শোনার ভয় আমি কতদিন পাবো বলো? এই তো আমার লক্ষ্মী বোন। তবে তবে তাদের আসতে বলছি। ছেলে দেখে যদি তো পছন্দ না হয় তাহলে আর কোনো জোর নেই। ফাহিম উঠে দাঁড়ালো। তারপর আরাবির মাথায় আদর করে হাত বোলালো, বলল, রেস্ট নে, আমি বাজার যাচ্ছি। রান্না বান্নাও তো করা লাগবে, তাই না? আচ্ছা। ফাহিম চলে গেল। ও যেতেই আরাবি চুপচাপ বিছানায় বসে রইল। কি হচ্ছে ওর সাথে? ওর ভবিষ্যতেও বা কি হবে জানে না আরাবি। এখন সবটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়েছে সে। এবার দেখা যাক তিনি কি লিখে রেখেছেন ওর কপালে। হ্যাঁ, আমি নাম বলিনি তো। তবে শুনে রেখো, আমার বোন যদি না করে দেয় তারপর আর কোনো কথা হবে না। বহু কষ্ট করে নিজেকে শক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে। নিজের ঘরে বসে ফোনে কথা বলছে ফাহিম। ফোনের ওপাশ থেকে ফাহিমের কথা শুনে ইপ্তি যেন চিন্তায় পড়ে গেল। সত্যি যদি আরাবি জায়ানকে দেখে না করে দেয় তবে কি করবে তারা? তবুও নিজেকে সামলে ইপ্তি বলে, আমার বড় বাবা বলেছে তো, আপনাদের যা সিদ্ধান্ত হবে তাই আমরা মেনে নেব। রাখছি, তবে কাল দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ফোন কেটে চুপচাপ বসে রইল ইপ্তি। পরশুদিন থেকে যেন একের পর এক ঝটকা খাচ্ছে ইপ্তি। পরশুদিন রাতে অফিস থেকে ফিরতে হুট করে নিহান সাহেব সকলকে একসাথে ডাকলেন। তারপর এমন একটা কথা বললেন তিনি যে শুধু ইপ্তি না, বাড়ির সকলেই অবাক হয়েছে। নিহান সাহেব বলেছিলেন, আমার ছেলে জায়ানের বিয়ে দিব আমি। মেয়েও ঠিক করা হয়ে গিয়েছে, আর সেই মেয়েকে জায়ান নিজেও ভালোবাসে। আমরা আগামীকাল ওর পরিবারের সদস্যের সাথে কথা বলবো। তারপর দিন তাদের বাড়িতে যাব বিয়ের কথাবার্তা ফাইনাল করতে। ইফতি যেন নিজের দোকানে শোনা ওই কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। অবিশ্বাস্য নজরে জায়ানের দিকে তাকায় সে। দেখে তার ভাই নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে কফি খাচ্ছে। যা বোঝার বুঝে গিয়েছিল ইফতি যে তার ভাইয়ের এই বিয়েতে মত আছে। তা না হলে বিয়ের কথা উঠলেই তো সে ছাদ করে উঠে। এ পর্যায়ে ঠিক ছিল। তারপর নিহান সাহেব আরো জানান, জায়ান যাকে ভালোবাসে সে আর কেউ না, আরাবি, ওর ভাইয়ের বিয়ে। অনেকক্ষণ সময় লাগে ইপ্তি নিজেকে সামলাতে। এরপর সে বেশ খুশিই হয়। যাক, অবশেষে তার ভাই নিজের জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে। এর পরের দিন তার আরাবির পরিবারের সম্পর্কে পুরো তথ্য জোগাড় করে। সে অনুযায়ী শর্টকাটে ফাহিমের সাথে দেখা করার জন্য যেখানে কর্মরত সেই কলেজে যায় তারা। সে, জায়ান আর নিহান সাহেব যান। প্রথমে রাজি হচ্ছিল না ফাহিম। পরে জায়ান নিজেই কথা দেয় যে আরাবি যদি এই বিয়েতে একবার মানা করে দেয় ব্যাস আর কিছুই করবে না তারা। এদিকে তারা চলে যেতেই ফাহিম তার বন্ধু নয়নকে নিয়ে জায়ানের সম্পর্কে তথ্য জোগাড় করে। খোঁজ খবর নিয়ে জায়ানের সম্পর্কে কোনো রকম খারাপ কথা জানতে পারেনি তারা। কিন্তু আরাবির জন্য চিন্তা হচ্ছিল ফাহিমের। একে তো তার বোন এসব বিষয় নিয়ে অনেক ভয় পায়, আবার জায়ান আরাবির অফিসের বস, আর বোন নিজেই তার বিয়ে। পরে সেদিন রাতে ইপ্তি কল করে ফাহিমকে।
ও ফাহিমকে জানায় যে জায়ানরা আরাবিকে দেখতে আসবে, সেটা যেন তাকে না জানানো হয়। এটা যেন সিক্রেট রাখে ফাহিম আরাবির কাছ থেকে, কারণ এই সম্পর্কে জানলে আরাবি প্রথমেই মানা করে দেবে। তারা আরাবিকে তাদের পরিচয় না জানিয়ে আসবে। আসার পর তাদের পুরো পরিবার দেখে যদি মেয়েটার ধারণা পাল্টে যায়, যদি সে রাজি হয় তবে তো আলহামদুলিল্লাহ, আর রাজি না হলেও কোনো জোর নেই এতে। সাখাওয়াত পরিবারের সকলের এই অমায়িক ব্যবহারে মুগ্ধ হয় ফাহিম। সত্যি মানুষগুলো অনেক ভালো। তার বোন যদি রাজি হয় তবে ওর বোনটা সুখী হবে ইনশাল্লাহ। সেদিন রাতে বোনের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে ফাহিম, তার বোনটা যেন সুখী থাকে, ভালো থাকে। আরাবিকে ওর মা তৈরি করছে। মেয়ের ভীত চেহারার দিকে তাকিয়ে লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। শাড়ির আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে তিনি আরাবির গালে আদুরে স্পর্শ করলেন। মমতাময়ী মায়ের আদুরে স্পর্শে আরাবি করুণ চোখে ওর মায়ের দিকে তাকালো। লিপি বেগম আলতো হেসে আরাবির কপালে চুম খেল। আরাবি চোখ বন্ধ করে ফেলল। মায়ের আদরে এত সুখ সুখ লাগে কেন? কেন মনে হয় সামনের মানুষটা ওর পাশে থাকলে ও সব করতে পারবে? লিপি বেগম ধীর আওয়াজে বলে ওঠেন, আমি জানি তুই ভয় পাচ্ছিস। কি পাচ্ছিস না? আরাবি ওপর নিচ মাথা দোলালো। লিপি বেগম মুচকি হেসে বলেন, জানিস তোর বাবা আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের দেখে কি তা মনে হয়? আরাবি বলল, একদমই না, তোমরা দুজন তো আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট কাপল। লিপি বেগম হাসলেন মেয়ের কথায়। তারপর আরাবিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চিরুনি হাতে নিয়ে ওর চুলগুলো আছড়ে দিতে দিতে বলে ওঠেন, তোর বাবা যখন প্রথমবার আমায় দেখতে আসবেন আমারও অনেক ভয় করছিল, কারণ ওইটাই আমার জীবনে প্রথমবার কোনো পাত্রপক্ষের সামনে যাওয়া। আমি যে একেবারে ছোট ছিলাম তা কিন্তু না, আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলাম। আমাদের বিয়ে অনেক আগে হলেও তোর নানা নানু কিন্তু ছিলেন অনেক ওপেন মাইন্ডের মানুষ। ভাগ্য করে শাশুড়ি শাশুড়িও তেমনটাই পেয়েছিলাম। তারা তোর বাবাকে আর আমাকে আলাদা কথা বলতে দিয়েছিলেন। সে কি ভয় আমার অবস্থা দেখে তোর বাবা কি বলেছিল জানিস? বলেছিল, আমার সামনে দাঁড়ানো এই ভীতু মেয়েটাকে সারা জীবন সামলে রাখার অনুমতি কি পেতে পারি জনাবা? তার এই একটা বাক্যে কি ছিল জানি না। আমার ভয় কোথায় চলে গিয়েছিল নিজেও জানি না। ভয় কাটিয়ে সব লজ্জা শরম এক সাইডে ফেলে আমি সরাসরি তার চোখে তাকিয়েছিলাম। জানিস তোর বাবার চোখ দুটো ভীষণ সুন্দর। সেদিন তোর বাবা চোখে দেখেছিলাম একরাশ মুগ্ধতা। আমি অতটাও বোকা ছিলাম না, বুঝেছিলাম সে মুগ্ধ চোখে আমাকেই দেখছে। তোর বাবাকে তো দেখছিস কত সুন্দর তিনি, আর আমি ছিলাম শ্যামলা রঙের। সে আমাকে তোর বাবা এভাবে দেখছিলেন যেন কত সুন্দর আমি, অথচ তার সৌন্দর্যের কাছে আমি কিছুই না। এখনও যদি নিজের গায়ের রং নিয়ে একটু আফসোস করলেই সে রেগে যায়, বলে এই রঙের কারণেই তিনি নাকি আমার প্রেমে পড়েছিলেন, তাও প্রথম দেখায়। বলতে বলতে লিপি বেগমের গালজোড়া লাল হয়ে আসে। আরাবি মুগ্ধ হয়ে দেখে তার মায়ের এই লজ্জা মাখা মুখশ্রী। কি সুন্দর লাগে তার মাকে লজ্জা পেলে। ঠিকই তো, এত সুন্দর একটা মেয়েকে যে মন দিয়ে দেখবে সে নিশ্চিত প্রেমে পড়ে যাবে, যেমনটা ঘটেছে তার বাবার সাথে। লিপি বেগম আবারও বলে উঠলেন, তুই হয়েছিস আমার মতো, চেহারার গঠন তোর বাবার মতো হলেও গায়ের রংটা আমার পেয়েছিস। ফাহিম আমার চেহারার গঠন পেলেও গায়ের রং তোর বাবার পেয়েছি। তুই শ্যামলা, এটা নিয়ে মানুষ তোকে কটূক্তি করে, এই নিয়ে তুই ভয় পাস না। কিন্তু এমন একদিন আসবে যে তুই নিজে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবি যে তিনি তোকে এরকম বানিয়েছেন। তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে তোর মতো করেই ভালোবাসবে, যেমন আমার জীবনে আল্লাহ তোর বাবাকে পাঠিয়েছেন। তাই বলছি, এইসব ভয় ভীতু সব এক সাইডে ফেলে দে। ফাহিম বলেছে ছেলে নাকি অনেক ভালো মা, সে নাকি তোকে আগে থেকেই দেখেছে, তোকে পছন্দও করেছে। লিপি বেগমের শেষের কথায় চমকে উঠল আরাবি। ছেলে ওকে আগে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে? না, দেখতেই পারে পথঘাটে, এতে এত অবাক হওয়ার কিছুই নেই। লিপি বেগম আরাবির গলার চেন পরিয়ে দিতে দিতে বলেন, ছেলে আর তার পরিবার সকলের ব্যবহার অনেক ভালো। এসেই তোর বাবাকে জড়িয়ে ধরেছে ছেলের বাবা, এত সুন্দর ব্যবহার। এসেই আমাদের সাথে এমনভাবে কথা বলছেন যিনি আমাদের কত আপন করেছে তারা। ছেলে দেখতেও অনেক সুন্দর, আমার আরাবি আম্মুর সাথে অনেক মানাবে। তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা, তাদের মাঝে কোনো কিছু খারাপ দেখিনি আমি। ছেলের সাথে তোকে আলাদাভাবে কথা বলতে দিব, আমরা ছেলের মাঝে খারাপ কিছু নজর না আসলে না করিস না। আর যদি দেখিস ছেলের ব্যবহার বা এমন কিছু তোর নজর আসে যা তোর কাছে ভালো মনে হচ্ছে না,
তবে আমাদের কাছে সেটা জানাবি, আমরা এই সম্বন্ধে মানা করে দিব। লিপি বেগম আরাবিকে দাঁড় করালেন। আরাবিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে তিনি বলেন, মাশাআল্লাহ, এই যে কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে, কারো নজর না লাগুক। লিপি বেগম হাতে একটুখানি কাজল নিয়ে আরাবির কানের পেছনে লাগিয়ে দিলেন। জিহাদ সাহেবের আওয়াজ শোনা যাচ্ছে, তার কণ্ঠস্বরই বলে দিচ্ছে তার বাবা কতটা খুশি আজ। আরাবি লম্বা শ্বাস ফেলল। ওর পরিবারের প্রতিটা মানুষ এই সম্বন্ধে অনেক খুশি। যেখানে তারা খুশি সেখানে আর দ্বিমত করে কি হবে। বাবা মা আর ভাইয়ের এই খুশি মুখটা দেখার জন্য আরাবি সব করতে পারবে। এদিকে ফাহিম ডাকছে তাদের। লিপি বেগম আরাবির মাথায় শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে ঘোমটা দিয়ে দিল। যতটা কদম ফেলছে আরাবি, ওর হৃদস্পন্দন হু হু করে বেড়ে যাচ্ছে। আরাবি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য, কিন্তু একই চোখ বন্ধ করতেই জায়ানের ওই গম্ভীর নিরেট মুখটা ভেসে উঠল। দ্রুত চোখ খুলে ফেললো আরাবি। লোকটাকে কেন দেখলো? আচ্ছা, লোকটা এখন কি করছে? সে কি ওর রিজাইন লেটারটা পড়েছে? পড়লেও তখন কেমন করেছিল সে? লোকটা কি ভীষণ কষ্ট পেয়েছে লেটারটা পেয়ে? দীর্ঘশ্বাস ফেললো আরাবি। না, এসব ভেবে এখন আর লাভ নেই। যা করার আরাবি করে ফেলেছে, তাই এখন যা ওর সাথে হচ্ছে সেদিকে মনোযোগ দিল আরাবি। সুহানা সাখাওয়াত না চাইতেও আজ পরিবারের সাথে এসছেন। তিনি যদি না আসেন তবে জায়ানের চোখে নিজেকে ভালো মা হিসেবে তুলে ধরবেন কিভাবে? এটা তো কিছুতেই করা যাবে না। তাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে তিনি এখানে এসছেন। এখানে এসে জিহাদ সাহেবের ফ্ল্যাট দেখেই নাকমুখ কুঁচকে ফেলেছিলেন। শেষমেশ ফ্ল্যাট বাসায় থাকে এমন মেয়েকে পছন্দ হলো জায়ানের। না চাইতেও ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে তিনি সবার সাথে কথা বলছেন। যখন শুনল মেয়েকে নিয়ে আসা হচ্ছে, তিনি মেয়েটাকে দেখার জন্য সেদিকে তাকালেন। তাকাতেই যেন আশ্চর্য হয়ে গেল। একই মেয়েকে পছন্দ করেছে জায়ান। তিনি অবাক হয়ে বিড়বিড় করলেন, শেষমেশ জায়ান এই কালো মেয়েটাকে পছন্দ করলো। সুহানা সাখাওয়াতের যেন বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। এটা কিভাবে সম্ভব? এত এত সুন্দর সুন্দর মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে জায়ানের জন্য। আহানাম কি কম সুন্দর? তাও তো জায়ান রাজি হচ্ছিল না। তাই বলে শেষমেশ কিনা এই কালী মেয়েটা? সুহানা সাখাওয়াত জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলেন। না, তাকে স্বাভাবিক থাকতে হবে, যাতে কারো নজরে সে খারাপ না হয়ে যায়। তাই তিনি চুপচাপ বসে রইলেন। জায়ান শক্ত হয়ে বসে আছে, চোখ দুটি স্থির সামনের রমণীটির দিকে। চোখে মুখে তার মুগ্ধতা এসে ভিড় করেছে। শাড়ি পরিহিতা আরাবিকে দেখে যেন শ্বাস আটকে বসে জায়ান। এ কোন রূপে নিজেকে তুলে ধরল মেয়েটা? এমনিতেই তো সে এই মেয়েটার জন্য পাগল, আর যেন পুরোপুরি তাকে বদ্ধ পাগল বানিয়েই ছাড়বে ওই মেয়ে। ছোট্ট মুখের ওই আদলটা এত আদুরে কেন? এত মায়া মায়া কেন ওই কাজল কালো নয়ন জোড়া? নাকের বাপাসটায় ওই জলজল করা পাথরের নাক ফুলটা এত কেন মানিয়েছে মেয়েটাকে? গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়ায় লিপ গ্লস লাগাতে যেন তা আরো আকর্ষণীয় লাগছে। কালো খয়েরি সংমিশ্রণ রঙের জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে আরাবি। কি সুন্দর লাগছে মেয়েটাকে। জায়ানের ইচ্ছে করছে এক্ষুনি মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরতে। জায়ান ভেবে নিল বিয়ের পর আরাবিকে সব সময় শাড়ি পরিয়ে রাখবে সে। ঘর ভর্তি শাড়ি কিনে দেবে তার বউকে। যখন যে শাড়িতে তার কাঠগোলাপকে দেখতে ইচ্ছে করবে তখন সেটাই পরিয়ে ওকে নিজের সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখবে জায়ান। নিজের ভাবনাতে হাসলো জায়ান। আবারও আরাবির দিকে তাকালো। সে এখন অপেক্ষায় আরাবি তাকে দেখে ঠিক কি রিয়াকশন দেবে। এদিকে আরাবিকে সবার সামনে আনতেই আরাবি সালাম দিল তাদের। সবাই সালামের উত্তর দিল। আরাবি এখনো কারো দিকে তাকায়নি, মাথা নিচু করে আছে মেয়েটা। লিপি বেগম ট্রেতে করে চায়ের কাপ এনে আরাবির হাতে দিলেন, বললেন, যা মা, সবাইকে চা দিয়ে। আরাবি মাথা দোলালো। এরপর একে একে সবাইকে চা দিতে লাগলো। ইপ্তির সামনে সে ট্রেটা ধরতেই হা হয়ে গেল আরাবি। ইপ্তিকে দেখে যেন বিশাল বড় একটা ঝটকা খেল মেয়েটা। ইপ্তি এখানে কি করছে? এদিকে ইপ্তি আরাবির রিয়াকশনে হাসছে। বেশ ভালোই ঝটকা খেয়েছে মেয়েটা। আরাবি চোখ বড় বড় করে ইপ্তির দিকে তাকিয়ে। ইপ্তি দুষ্টু হেসে চোখের ইশারায় নিহান সাহেবের পাশে তাকাতে বলল। আরাবি তাকালো সেদিকে। নিহান সাহেব হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। বিস্মিত আরাবি নিহান সাহেবের কাছে গিয়ে ওনাকে চা দিল। নিহান সাহেবের পাশে জায়ান বসে। আরাবি এইবার তার কাছে গেল। জায়ানকে দেখে যেন মেয়েটা নিঃশ্বাস নিতেও ভুলে গেল। শ্বাস গলায় আটকে দাঁড়িয়ে মেয়েটা। একের পর এক শুকনো ঢোক গিয়েছে। তার উপর জায়ান আরেক কাণ্ড ঘটালো।
আরাবির হাতে ট্রে থেকে চা নিতে নিতে সবার অগোচরে আরাবিকে চোখ মেরে দিল। শিউরে উঠল আরাবি। ওর যেন বিশ্বাস হচ্ছে না, পাত্র যে জায়ান নিজে হবে সেটা সে কখনোই ভাবতে পারেনি, কখনোই না। যার কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য এত কিছু করলো আরাবি, শেষমেশ কিনা তার কাছেই আবার আসতে হলো ওকে। এ কি হচ্ছে ওর সাথে? মাথা নিচু করে বসে আছে আরাবি। নিজের বিস্ময় আর অবাকতার রেশ কাটাতে পারছে না মেয়েটা। ভয়ে বুকের ভেতরটা কাঁপছে ভীষণভাবে। নিহান সাহেব অল্প কয়েকটা প্রশ্ন করলেন আরাবিকে। কাপা স্বরে প্রশ্নের জবাবগুলো দিল আরাবি। এইবার এক পর্যায়ে নিহান সাহেব বললেন, জিহাদ ভাই, এবার ওদের দুজনকে আলাদাভাবে কথা বলতে দিলে ভালো মনে করছি আমি। জিহাদ সাহেব সম্মতি দিলেন তার কথায়। বললেন, আরাবি মা, যাও, তোমরা রুমে নিয়ে যাও। দুজন দুজনের সম্পর্কে আরও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করে নিও। আরাবির ভয়ে গলা শুকিয়ে আসছে। জায়ানের সাথে একা রুমে যাবেও? লোকটা নিশ্চয়ই ওর উপর রেগে আছে। যেই রাগ লোকটার, রাগের মাথায় যদি ওকে থাপ্পড় মেরে ও দাঁত ফেলে দেয়, তখন কি করবে আরাবি? নিজের এলোমেলো ভাবনা নিয়ে উঠে দাঁড়ালো আরাবি। ছোট্ট আওয়াজে বলল, আসুন। আরাবির পেছন পেছন জায়ানও চলল। আরাবি থেকে এক মুহূর্তের জন্য ছেলেটা চোখ সরায়নি। রুমে আসতে জায়ান ফট করে দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে শক্ত হয়ে গেল আরাবি। আরাবির রুমটা বসার ঘর থেকে একটু কোনায়, তাই এদিকে অতটা খেয়াল নেই কারোর। জায়ান প্যান্টের পকেটে হাত গুজে শান্ত চোখে আরাবিকে পর্যবেক্ষণ করছে। আরাবি কাপা স্বরে বলে, দরজা আটকালেন কেন? জায়ানের গম্ভীর কণ্ঠের জবাব, তো এখন কি শ্বশুর মশাইকে লাইভ টেলিকাস্টে দেখাবো যে কিভাবে তার মেয়ের জামাই তার মেয়ের সাথে রোম্যান্স করবে? থেমে থেমে আরাবি বলল, কি বলছেন এসব? আর কে মেয়ের জামাই? কেন, আমাকে তোমার চোখে পড়ে না? আর তাছাড়া আমি ছাড়া তোমার দিকে চোখ তুলে যে তাকাবে, আমি জায়ান কি তাকে আস্ত রাখবো নাকি? রোম্যান্স তো বহু দূরের ভাবনা। জায়ানের মুখে ওকে বলা তুমি ডাক শুনে হৃদস্পন্দন বেড়ে গেল আরাবির। তবে সেদিকে ধ্যান দিলে হবে না, ওকে এখান থেকে বের হতে হবে। আরাবি এদিক সেদিক বাঁচার পথ খুঁজল। বলল, এটা ঠিক করছেন না আপনি। আমি এই বিয়ে করব না। আমি এখনই গিয়ে বাবাকে মানা করে দিব। আরাবির মুখে এমন কথা শুনে রেগে গেল জায়ান। বড় বড় কদমে একেবারে আরাবির সামনে এসে দাঁড়ালো। ভড়কে গেল আরাবি। তাকে আরো ভড়কে দিতে জায়ান আরাবির দুবাহু শক্ত করে চেপে ধরল। আরাবিকে টেনে ওর মুখোমুখি আনলো। আরাবি জায়ানের থেকে লম্বায় অনেক ছোট, তাই জায়ান একটু ঝুঁকলো আরাবির দিকে। এরপর চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চিপে বলে, আমাকে রাগাবে না আরাবি, আই সোয়ার আরাবি। আমাকে আর একটুও যদি রাগাও তুমি, তাহলে তোমার এই মুখ আমি কামড়ে লাল করে দেব। তখন দেখবো তুমি এই মুখ নিয়ে বাহিরে কিভাবে যাও। জায়ানের এহেন রূপের সাথে মোটেও পরিচিত নয় আরাবি। জায়ানের এসব কথা শুনে দম বন্ধ হয়ে আসছে আরাবির। ও চোখ বড় বড় করে তাকিয়ে জায়ানের দিকে। এদিকে জায়ান ভীষণ রেগে গিয়েছে। ও আরাবির দুবাহু ঝাঁকিয়ে বলে ওঠে, কেন এমন করছো তুমি? কি কারণে আমাকে বিয়ে করবে না? বলো বলো আমাকে, আনসার মি ড্যাম ইট। আরাবির দুবাহু ঝটকা মেরে ছেড়ে দিল জায়ান। তারপর পকেট থেকে আরাবির দেওয়া রিজাইন লেটারটা বের করে রাগী গলায় বলে, রিজাইন লেটার দাও তুমি আমাকে? হাউ ডেয়ার ইউ! এই সাহস তোমাকে কে দিয়েছে? আমাকে না জানিয়ে রিজাইন লেটার লেখার সাহস তুমি কিভাবে পাও? যখন আমি এই লেটারটা পড়েছি না, ইচ্ছে করছিল তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে। এই মেয়ে, কেন বুঝো না আমি তোমাকে ভালোবাসি? পাগলের মতো ভালোবাসি। ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে এর বেশি আর ভালোবাসা যায় না। জায়ানের মুখে ভালোবাসি কথাটা শুনে কেঁপে উঠল আরাবি। শিহরণ বয়ে গেল ওর দেহ জুড়ে। অন্যরকম একটা অনুভূতি এসে যেন দোলা দিয়ে গেল আরাবির মনে। এদিকে জায়ান জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। না, এভাবে রেগে গেলে হবে না। ওর কাঠগোলাপ যে ভীষণ আদুরে একটা ফুল, যে ফুলকে মনের গভীরে খুব যত্নে রেখে দিতে হয়। ওর সাথে রাগ দেখানো না, বরঞ্চ তার কাঠগোলাপ হলেও ভালোবাসার মানুষ তার। জায়ান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে নিল। কতক্ষণ পর চোখ মেলে রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলল। টুকরো টুকরো অংশগুলো ময়লা ঝুড়িতে ফেলে এগিয়ে গেল আরাবির দিকে। আরাবি পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জায়ান তা হতে দিলে তো। জায়ান আলতো স্পর্শে আরাবির দুগালে হাত রাখল। চমকে উঠল আরাবি। ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল শরীর। জায়ান নরম চোখে আরাবির দিকে তাকিয়ে আদুরি কণ্ঠে বলে ওঠে, আমাকে ভালোবাসা যায় না আরাবি? কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার এসব। আমি মরে যাবো আরাবি, আমার তোমাকে চাই।
বলো না আরাবি, কেন তুমি আমার থেকে দূরে যেতে চাইছো? আমি সব ঠিক করে দেব। আপনার ভালোর জন্যই করছি। দৃঢ় কণ্ঠ আরাবির। সে নিজেকে শক্ত করেছে। যেভাবেই হোক জায়ানকে বোঝাতে হবে এটা জায়ানের মোহ, যা একদিন শেষ হয়ে যাবে। তখন লোকটা আফসোস করবে ওকে বিয়ে করে। আরাবি আবারও বলে ওঠে, এটা আমার প্রতি আপনার মোহ মিস্টার সফওয়ান জায়ান শাখওয়াত। সময়ের সাথে সাথে একদিন এই মোহ কেটে যাবে। এই যে আপনি আমায় এখন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলছেন, সেই আপনি এমন দিন আসবে আমাকে আপনার বিরক্তিকর মনে হবে। জায়ান জোয়ার শক্ত করে বলে, তুমি কি আমাকে বাচ্চা মনে করছো আরাবি? কোনটা মোহ আর কোনটা ভালোবাসা আমি কি বুঝবো না? আমার ভালোবাসাকে এইভাবে তুমি অপমান করতে পারো না আরাবি। আরাবি তাচ্ছিল্য হাসল, বলল, অপমান করছি না, বাস্তবতা শেখাচ্ছি আপনাকে। আপনি একবার নিজেকে দেখুন, এরপর আমায় দেখুন। আপনার সাথে আমাকে মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সব আছে, সব। চোখের পলকে আপনার জন্য হাজার হাজার মেয়ে হাজির হয়ে যাবে, আর আমি, আমার কাছে কিছুই নেই। না রূপ, না গুণ, না অর্থ, আর না সম্পদ, কিছুই নেই। তাহলে কেন আমার মতো একটা মেয়ের জন্য এমন পাগলামি করছেন? জায়ান শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই রূপ, এই গুণ, অর্থ, সম্পদ, এইসব দিয়ে আমি কি করব? আর মানুষের রূপ লাবণ্য কতদিন থাকে আরাবি? এই যে আমার এই সাদা চামড়াটা দেখে তুমি সুন্দর বলছো, একদিন আমার এই সব কিছুই থাকবে না আরাবি। আমি যদি তোমার স্বামী হই, তবে তখন কি তুমি আমায় ফেলে দেবে? আরাবি চুপ করে রইল। আরাবি নীরবতা দেখিয়ে হাসে জায়ান, বলে, কি জবাব দিচ্ছ না যে? কি নেই তো কোনো জবাব? নিজেকে কেন এত ছোট মনে করো আরাবি? নিজেকে ভালোবাসতে শেখো আরাবি। তোমাকে আল্লাহ যেমন বানিয়েছেন তাকে নিজের দুর্বলতা না, নিজের শক্তি মনে করো। আর আমি তো থাকবো আরাবি তোমার পাশে আজীবন। একবার ভরসা করে আমার হাতটি আঁকড়ে ধরেই দেখো আরাবি। প্রমিস করছি, এই হাত নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যত্ন করে আগলে রাখবো। আরাবি জায়ানের এই আবেগময় কথা শুনে কেন যেন নিজেকে আর ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। কাঁদতে কাঁদতে বলে, আমার যে ভয় করে, ভীষণ ভয় করে। ছোট থেকে এ পর্যন্ত আমার এই গায়ের রং নিয়ে মানুষ সারা জীবন তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তারা বলতো এই মেয়েকে কে বিয়ে করবে, কিভাবে বিয়ে দেবে তার বাবা মা। এই মেয়েকে যৌতুক লাগবে অনেক, আর এই মেয়ে ফর্সা হওয়ার ক্রিম লাগাতে পারো না। এইসব শুনতে শুনতে আমার সোশ্যাল ফোবিয়া হয়ে যায়। চিকিৎসার পর ভালো হয়ে গেলেও এই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি এখনো। আমি কালও আমাকে বিয়ে করলে মানুষ যেমন আপনাকে কথা শোনাবে, তার থেকে বেশি আমাকে আর আমার পরিবারকে শুনতে হবে, যা আমি শুনতে চাই না। আরাবির কান্না যেন সহ্য হচ্ছে না জায়ানের। ওই চোখ থেকে ঝরে পড়া এক একটা অশ্রু ফোঁটা যেন জায়ানের বুকে সুইয়ের মতো বিচ্ছে। জায়ান আরাবির কাছে এগিয়ে আসলো। আরাবির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলে, মানুষ তো কত কিছুই বলে আরাবি, তাই বলে তাদের কথার কারণে কি আমরা পিছিয়ে যাব? শ্বাস নেওয়া ছেড়ে দেব? এই সমাজ বদলাবে না আরাবি, বদলাতে হবে আমাদের। তাদের কথায় কেন কষ্ট পাও? কে হয় তারা তোমার? তোমার বাবা মা আর ভাই কি কখনো বলেছে তুমি অসুন্দর? বলো। আরাবি মাথা দোলালো। তা দেখে জায়ান বলে, বলেনি তো। তো বাহিরের ওই সব মানুষদের কথায় কেন কষ্ট পাও তুমি? আর তাদের ভয়ে তুমি আমায় দূরে ঠেলে দিচ্ছ। আই কান্ট স্ট্যান্ড ইট অ্যাট অল। তুমি যদি নিজেকে একবার আমার চোখ দিয়ে দেখতে আরাবি, বুঝতে পারতে আমার কাছে ঠিক কতটা সুন্দর তুমি। আমার ভালোবাসা, আমার শুভ্রময়ী স্নিগ্ধ কাঠগোলাপ তুমি। জায়ানের প্রতিটা কথা যেন আরাবির বুকে তুফান উঠিয়ে দিচ্ছে। হৃদস্পন্দনের গতি দ্রুততম। এভাবে কেউ তাকে কোনো দিন এতটা সুন্দরভাবে ভালোবেসে ডাকেনি। ওর বাবা মা আর ভাই ছাড়া কেউ বলেনি, আরাবি তুমি অনেক সুন্দর। আরাবি জায়ানের সমুদ্রের গভীর চোখ জোড়ার দিকে তাকালো। জায়ানের চোখে স্পষ্ট নিজের জন্য এক রাস মুগ্ধতা আর অসীম ভালোবাসা দেখতে পেল আরাবি। তবে কি এইবার সত্যি সত্যি আল্লাহ তাআলা ওর কাছে এমন একজনকে পাঠিয়েছেন যে ওকে ওর মতো করেই ভালোবাসবে? আরাবি যেন বিশ্বাস হচ্ছে না ওর সামনে দাঁড়ানো ওই অতি সুদর্শন লোকটা নাকি ওকে পাগলের মতো ভালোবাসে। সত্যি কি আরাবি এতটা ভাগ্যবতী? আরাবি। জায়ানের ডাকে হুঁশ ফিরে আরাবির। জায়ান পকেট থেকে একটা ছোট্ট টেডি বিয়ার বের করলো। একেবারেই ছোট, হাতের মুঠোতে নিতে পারবে এমন। আরাবির চমকে উঠল। এই টেডি বিয়ারটা সে এক শপিং মলে দেখেছিল। টেডি বিয়ারটা ভীষণ পছন্দ হয়েছিল আরাবির।
কিন্তু দোকানদার এটা সাইজ অনুযায়ী দামটা অনেক বেশি চেয়েছিল। আবার ওর কাছে অত টাকাও ছিল না, তাই আর কিনতে পারেনি। আর জায়ানের হাতে টেডি বিয়ারটা দেখে বেশ অবাক হয়েছে। জায়ান আরবির দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। সেইভাবে তাকিয়ে ধীর আওয়াজে বলে ওঠে, আরবি, তুই আমার হৃদয়ের বাগানে ফুটে ওঠা অতি সুন্দর এক কাঠগোলাপ। যেই কাঠগোলাপকে আমি সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই, তাকে যত্ন করে মনের মাঝে আগলে রাখতে চাই। আমি হাত বাড়িয়ে আছি আরবি, শুধু বিশ্বাস করি একটুখানি ভালোবাসো আমায়। বিনিময়ে আমার হৃদয়টা তোমার কাছে সঁপে দেব, যে হৃদয় কখনো ফিরিয়ে নেবার নয়। এই গোটা আমিটাকেই তোমায় দিয়ে দেবো আরবি। তুমি আমার হও আরবি। উইল ইউ ম্যারি মি কাঠগোলাপ? আরবি চোখ ভরে উঠল। এই যে এত সুন্দরভাবে যে ভালোবাসা নিয়ে সে তার কাছে ভালোবাসার আবদার করে, তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না। আরবিও পারল না। জায়ানের হাত থেকে টেডি বিয়ারটা নিয়ে জায়ানের বুকের ব্যাপার সেই কপাল ছুঁয়ে দাঁড়িয়ে রইল আরবি। আরবির রাহিন কাণ্ডে জায়ানের মুখে হাসি ফুটে উঠল। নীরবতায় যে সম্মতি লক্ষণ, তা জায়ান ভালোভাবেই জানে। জায়ান আরবির মাথায় হাত রাখল। আরবি ভেজে কণ্ঠে বলে, এই আমিটাকে সামলে নিয়েন। বিনিময়ে জায়ান ফিসফিস করে বলে, আজ থেকে সামলে নিলাম আরবি। ভালোবাসি কাঠগোলাপ, ভীষণ ভালোবাসি। আমাকে বিশ্বাস করে আমার হাতটা আঁকড়ে ধরার জন্য শুকরিয়া তোমায়। সবার মধ্যমণি আরবি। মেয়েটা চুপচাপ বসে আছে মিলি বেগমের পাশে। রুমে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতেই লজ্জায় চুপসে আছে মেয়েটা। কিভাবে পারলো ওইভাবে জায়ানের বুকে মাথা রাখতে? ইস, এখন যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে মেয়েটার। এদিকে সবাই কথাবার্তা বলছে। ফাহিম আরবির কাছে এসে আস্তে করে ডেকে উঠল, আরো একটু এদিকে আয়। আরবি মাথা দুলিয়ে ভাইয়ের সাথে চলল। ফাহিমের সাথে ফাহিমের রুমে আসলো আরবি। ফাহিম দরজাটা আলতো করে লাগিয়ে দিল, আরবির দিকে ফেলল। আরবি মাথায় হাত রেখে কোমল সুরে বলে, এইবার তো সিদ্ধান্তটা কি আরো? আমাকে জানা, তুই যা বলবি তাই হবে। আরবি চুপ করে রইল। ভীষণ লজ্জা করছে ওর। এভাবে বড় ভাইকে কিভাবে বলবে যে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই? ও যেমন ঠিক তেমন ভাবে ওকে ভালোবাসে, এমন মানুষটাকে ও পেয়ে গিয়েছে, ঠিক যেমন ওর মা বলেছে। আরবি চুপ থাকতে দেখে ফাহিম বলল, তোর কি এই বিয়েতে মত নেই? তাহলে আমি ওদের মানা করে আসি। আরবি এমন একটা কথা শুনে ভরকে গেল। চট করে বলে ফেলল, না ভাইয়া, আমি কখন বললাম আমার মত নেই? ফাহিম মুচকি হাসল, বলল, তবে কি আমি হা ধরে নেব? আরবি লজ্জায় মাথা নিচু করে নিল। ফাহিম হেসে ফেলল। আরবি মুখ ফুলিয়ে নিল, বলল, উফ ভাইয়া, ভালো লাগছে না কিন্তু, হাসছো কেন? ফাহিম বহু কষ্টে হাসি থামালো। বোনের গালে আদরে স্পর্শ করে বলে, তুই পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হবি ইনশাআল্লাহ। আরবি আলতো হাসলো। ফাহিম আরবির হাত ধরে বলে, চল এখন তাদের জানিয়ে দেই আমাদের কোনো আপত্তি নেই। আরবি ফাহিমের সাথে বেরিয়ে এলো। ফাহিম সেখানে গিয়ে ওর বাবার সাথে চোখের ইশারায় জানালো আরবির কোনো আপত্তি নেই। জিহাদ সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ বললেন। তারপর নিহান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই এই সম্বন্ধে। নিহান সাহেব বড় একটা হাসি দিলেন। যাক, তার ছেলে ওর মনের মানুষটাকে অবশেষে পাচ্ছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, তাহলে এবার দুজনের বাগদানটা এখনই করিয়ে রাখা যাক। জিহাদ সাহেব বাগদানের কথায় একটু নড়ে চড়ে বসলেন। তাকালেন স্ত্রী আর সন্তানদের দিকে। লিপি বেগম আর ফাহিম ইশারায় জানালো কোনো সমস্যা নেই এতে। লিপি বেগম দ্রুত নিজেদের রুমে গিয়ে আলমারি থেকে স্বর্ণের আংটিটা বের করলেন। টুকিটাকি অনেকখানি গয়না আরবির জন্য বানিয়ে রেখেছেন লিপি আর জিহাদ সাহেব। মেয়ের বিয়ের সময় যেন কোনো রকম কমতি না হয়। আরবির বিয়ের জন্য টাকাও ব্যাংকে রাখা আছে, সেখানে কোনো প্রকার হাত দেন না তারা। আজ অবশেষে এসব ব্যবহার করার সময় এসছে। আরবি আর জায়ানকে পাশাপাশি বসানো হয়েছে। জায়ানের পাশে বসায় আরবির বুক কাঁপছে। অন্যরকম অনুভূতিতে হৃদয় দুলে উঠছে। এদিকে জায়ান হাত বাড়িয়ে দিল আরবির দিকে। আরবি কাপা কাপা দেহে হাতটা এগিয়ে দিল। জায়ান খুব যত্নে সেই হাতটা আঁকড়ে ধরল। তারপর আরবির অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর নিজেই ওর হাতটা বাড়িয়ে দিল আরবির দিকে। আরবি আলতো স্পর্শে জায়ানকেও আংটিটা পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। জায়ানের মুখটা হাসি হাসি হয়ে উঠল মুহূর্তেই। ধীর আওয়াজে সে ফিসফিসিয়ে বলল, আমাদের এক হওয়ার প্রথম ধাপ সম্পন্ন হলো আরবি।
আরাবি মুচকি হাসল। জায়ান আরাবির হাতটা মুঠোয় আঁকড়ে ধরে আছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। এদিকে আরাবি শক্ত হয়ে বসে আছে। করছে কি লোকটা? হাত ছাড়ছে না কেন ওর? এভাবে এতগুলো মানুষের সামনে ওর হাত ধরে আছে। আরাবি থেমে থেমে বলে,